উইদাউট স্কিল আসলে নিজেকে টিকিয়ে রাখাটাও অনেক কঠিন হয়ে গিয়েছে। ডেডিকেটেড স্টুডেন্ট ছিলাম। আমার বাবার বাড়িতে আমি যেমন আদরে ছিলাম, সাপোর্টে ছিলাম, শ্বশুর বাড়িতে এরকম ছিলাম। এইচএসসি এক্সাম চলাকালীন সময় আমার হাজবেন্ড 15 দিনের ছুটি নিয়েছিল। এই অসম্ভব আদর করে। আপনার প্রতিকূলতা কি ছিল? আমি মেয়েকে পেটে নিয়েও ইডেনে 3rd হয়েছিলাম অ্যাডমিশন টেস্টে। আমি রোমানা সিদ্দিকা, আমি জব করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে। ওখানে আমি ক্লাউড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লিড ট্রেনার হিসেবে আছি। পাশাপাশি আমি আরও একটা অনলাইন কোম্পানিতে ক্লাউড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি। তো এর পাশাপাশি আরও একটা কোম্পানির সাথে নতুন চুক্তিবদ্ধ হয়েছি, জানুয়ারি থেকে ওই কোম্পানির সাথে কাজ করব। আপনি কিছু মানুষকে মেসেজ দিতে পারবেন? আমাদের দেশে বিশেষ করে যেহেতু আমি স্কিল নিয়ে কাজ করছি, মানে স্কিল ডেভেলপমেন্টটা রাইট নাও ফ্রেশ গ্রাজুয়েট যারা মাত্র গ্রাজুয়েশন করে শেষ করেছে এবং পোস্ট গ্রাজুয়েশন করেছে, মানে তাদের জন্য এসেনশিয়াল যুগোপযোগী জব যদি ওরা পেতে চায়, হ্যাঁ, উইদাউট স্কিল আসলে জব মার্কেটে নিজেকে টিকিয়ে রাখাটাও অনেক কঠিন হয়ে গিয়েছে। এআই এর যুগ, হ্যাঁ, পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা কাজ করতে পারছি, মানে ঘরে বসে রিমোট জব করা, ফ্রিল্যান্সিং করা, এগুলোর জন্য মানে প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই ডেভেলপ হইতে হবে, এবং নিজেকে সেভাবে তৈরি করতে হবে। শুধু একাডেমিক সার্টিফিকেট দিয়ে এটা আসলে এখন আর পসিবল হচ্ছে না, বা একটা জব পাওয়া পসিবল হলেও জবটা পাওয়ার পরে নিজেকে একটা ভালো লেভেলে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। মানে আমি নিজেই সেটা সাফার করে আসছি, তো সেই জন্য আমি আসলে বুঝতে পেরেছি যে স্কিলটা কতটা এসেনশিয়াল আমাদের দেশের ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য। এবং নট অনলি গ্রাজুয়েট, যারা জব হোল্ডার তারাও যদি নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে চায়, তো সেক্ষেত্রে তাদেরকেও আপডেটেড থাকতে হবে, অলওয়েজ নিত্য নতুন স্কিল তাদেরকেও শিখতে হবে, মাল্টি ট্যালেন্টেড হইতে হবে, মাল্টিটাস্ক করতে হবে। হ্যাঁ, মাল্টিটাস্ক, ভার্সেটাইল ক্যারেক্টারটাকে ভার্সেটাইল হতে হবে। তো আজকে আমি আপনার শুরুটা জানবো। শুরু বলতে আপনি বড় হয়েছেন, লেখাপড়া মোটামুটি একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি বড় হয়েছি বেসিক্যালি গ্রামে। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মানে হয়তো আপনারা সবাই এক নামেই চিনেন ব্রাহ্মণবাড়িয়াকে। তো আমার বাবা মা দুজনেই টিচার ছিলেন, আর আমি ছোটবেলা থেকেই অনেক বেশি ডেডিকেটেড স্টুডেন্ট ছিলাম। মানে গ্রামের ছেলেমেয়েরা ইউজুয়ালি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, বা এতটা পড়াশোনার প্রতি ঝুঁকি একটু কমই থাকে, যেটা মানুষ আসলে গ্রামে কম দেখে। বাট আমার যেটা ছোটবেলা থেকে আমি বই খাতা পড়াশোনার বাইরে আমি কিছু ভাবতামই। আমার পড়াশোনাটা নিজে তৈরি করে ফেলা, সেটার জন্য আমার বাবা মা কখনো আমাকে বলতে হয়নি। বাবা যদিও টিচার ছিলেন, ইভেন আমি যখন এসএসসি এক্সাম দিব 9-10 সময়টাতে আমি রাত জেগে পড়তাম 12টা-1টা পর্যন্ত। তখন আব্বা মাঝে মাঝে বলতো যে এবার ঘুমিয়ে যাও, মানে এত পড়াশোনা করতে হবে না। আর আমার আব্বা সবসময় আমার সাথে জেগে থাকতো, মানে যতক্ষণ আমি না ঘুমিয়েছি ততক্ষণ আব্বাও আমার সাথে আমার রুমেই দেখা যেত, আমি পড়ছি আমার পাশে শুয়ে আছেন, এরকম আর কি। মোটিভেশন আসলে দিতে হয় একটা মানুষকে। আপন ছোট চাচা আমাকে অসম্ভব আদর করতো, মানে যেহেতু ছোটবেলা থেকে আমি পড়াশোনা অনেক ভালো ছিলাম, দেখতো যে মানে উইদাউট এনি সাপোর্ট বা কারো গাইডলাইন কোনো কিছু ছাড়াই আমি খুব ডেডিকেটেড। তো সেখানে আমার ছোট চাচার ভূমিকাটা ছিল প্রথম আমার লাইফে বেশি। সেই 2000-এ আমার চাচা করতো কি, আমাকে এক রিম কাগজ কিনে দিত 1 মাসে শেষ করার জন্য। আর আমাদের সময় রেড লিফ একটা কলম ছিল, তো এটা তখনই ওটার একটা কলমের দাম ছিল 25 টাকা। তো এরকম 1 ডজন কলম আমার জন্য মান্থলি বরাদ্দ ছিল, যেটা তোমাকে 1 মাসে শেষ করতে হবে এবং 1 রিম কাগজ শেষ করতে হবে। তো আমিও করতাম কি, যে চাচাকে কি জবাব দিব যদি শেষ না করতে পারি, মানে 1 মাসে আমি ওইগুলি শেষ করতাম। তো তাতে করে হতো কি, আমার লেখার স্পিড অনেক ছিল। তারপরে মানে আমার লেখায় কোনো ভুল হতো না, মানে খুব বেশি বেশি লিখতাম। এসএসসি দেই, আমার স্কুল থেকে আমি বোর্ড পরীক্ষায় মানে সব গ্রুপ থেকে, আর্টস কমার্স সায়েন্স থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। আর্টসের ছিলেন? না, বিজনেস স্টাডি গ্রুপ ছিল আমার। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি সিএ পড়বো, মানে যেহেতু গ্রামে বড় হয়েছি, মানে সিএটি এত বুঝি না। হ্যাঁ, ছোটবেলায় সিএর ব্যাপারটা জানা কিন্তু অস্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিক ছিল, বাট ওই আত্মীয় স্বজনরা সবাই ভালো সফিস্টিকেটেড এডুকেটেড, আমার ফ্যামিলির আমার চাচারা, তো তাদের গল্প শুনে মানে আমি ইন্সপায়ার্ড হইতাম যে আমি বড় হয়ে সিএ হব। মানে এটা বুঝি আর না বুঝি, এটা আমার মধ্যে ছিল। একটা ডেডিকেটেড স্টুডেন্ট আমি যখন এসএসসি পাস করে কলেজে পড়তে আসছি, তো তখন আসলে যেটা মানুষ বলে যে বয়সের ভুল, বা ওই সময়ে একটা মানুষের মধ্যে চেঞ্জ আসে, কলেজে উঠলে পাখা গজায় যেটাকে বলে, ওরকম পাখা টাকা গজায়নি। যেটা হয়েছিল যে আমার হাজবেন্ড আমার বেয়াই হয়, মানে আপন বড় বোনের দেবর। আমি বড় বোনের বাসা থেকে পড়াশোনা করতাম, তো ও আমাকে প্রপোজ করেছিল। তো প্রপোজ করার পর প্রথমে না করে দিয়েছিলাম,
পরবর্তীতে আবার বিভিন্ন ভাবে সে আমাকে ইনফ্লুয়েন্স করে ফেলে আর কি, যে মানে এই রোমান্টিক ঘটনাটা আপনি খুব শর্টে মারার চেষ্টা করতেছেন, সরি টু সে ফর মাই ল্যাঙ্গুয়েজ। ভালো লাগাটা কিভাবে প্রথম ভালো লাগাটা তো যেহেতু আমি তার বেআইন, হ্যাঁ মানে আমার বড় বোনের বিয়ে হওয়ার পরই তো সে আমাকে দেখতেছে, বা তার ভালো লাগা শুরু ওখান থেকেই, যখন আমি ক্লাস 8-এ পড়ি। বাট জানে যে আমি অনেক ডেডিকেটেড স্টুডেন্ট, বা সেও হয়তো সাহস পাচ্ছিল না, ছোট মানুষ কি বলবে না বলবে। বাট যখন এসএসসি পাস করলাম তখন ভাবলো যে কলেজে পড়ে একটু তো বড় হয়েছে, আচ্ছা প্রপোজ করে দেখি বা ট্রাই করে দেখি। তো ট্রাই করার ফার্স্ট ট্রাইতে ব্যর্থ হয়েছিল। তারপরে মানে রিলেটিভস যেহেতু অনেক দিক থেকে ও ট্রাই করেছে, অনেক দিয়ে ট্রাই করেছে, বা শুনলাম যে ওর নাকি খুব মন খারাপ, ঘুমায় না, আমার ছবি নিয়ে বালিশের নিচে ঘুমাই, এগুলি শুনে বয়স কম তো একটু ধরেন একটা ভালো লাগা কাজ করেছে। পরিবারের ভিতরে কেউ জানতো না, ওই 8-9 মাস জানে নাই, পরে যখন জানতে পেরেছে তখন হচ্ছে আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকে মানে আমার আম্মার কাছে বিয়ের প্রপোজাল দেওয়া হয়। তো বিয়ের প্রপোজাল দেওয়ার পরেও যদিও আমি মানে প্রেম করছি, বাট আমি বিয়ে করতে চাইনি, বা আমি জানতাম যে বিয়ে করলে আমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে, কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। সো ওই জায়গা থেকে হচ্ছে আমি একেবারেই বিয়েতে এগ্রি করি নাই। কনজারভেটিভ ফ্যামিলির আমি বিয়ে করবেন না প্রেম করবেন না, প্রেম করব এটাও ভাবে, মানে এটার কিছুই বুঝি না, প্রেমও বুঝি না, বিয়েও বুঝি না, ভালো লাগাটা হ্যাঁ সামথিং একটা হয়ে গিয়েছে আর কি। তো তখন ভাবলাম যে তাহলে বিয়ে তো একেবারেই করা যাবে না, তাহলে তো আমার সিএ পড়া হবে না। তো বাট ওদের দিক থেকে হচ্ছে ওরা খুব চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক, বা সেই বিয়েটা পড়িয়ে ফেলতে চায়, তারপরে হচ্ছে আমার পড়াশোনা করাবে, বা আমি যতদূর পড়াশোনা করতে চাই ওই কমিটমেন্ট ওরা দিয়েছিল। তাও আমি প্রটেস্ট করেছিলাম আম্মাকে যে না বিয়ে করব না, আমি তো বিয়ের পরে ওরা পড়াশোনা করাবে তোমাকে, সো চিন্তা করার কিছু নয়, বিয়েটা হয়ে যাক। এখানেও মানে আমার ফ্যামিলিকে রাজি করাতে একটা স্ট্রাগল ছিল, বা একটা মানে সিনেমাটিক কাহিনী ছিল, সেটা আপনি করছেন। হ্যাঁ সেটাও আমি ফ্যামিলিকে এগ্রি করিয়েছি। তারপরে হচ্ছে বা আমি আমার জায়গা থেকে, আমার ফ্যামিলিও ট্রাই করেছে আমাকে। বিয়েটা কই থেকে হলো সেটা জানেন? আমার বাবার বাড়িতেই হয়েছে, ফ্যামিলিগত ভাবেই হয়েছে। তখন কি আপনি এসএসসি পরীক্ষার্থী বা টেস্ট পরীক্ষার 1 মাস আগে আমার বিয়ে হয়। ও আচ্ছা। পারিবারিক ভাবেই হয়। তো বিয়ের পরে তো আবার আমি বোনের বাসায় থাকি, বা আমার বোন আমার যা, ওদের ওখানে থেকে পড়াশোনা করা। আমার বড় বোনের তো অনেক সাপোর্ট ছিল, একেবারেই কখনো আমাকে বুঝতেই দেয়নি যে আমি ম্যারিড, বিবাহিত জীবনে যে কিছু রেসপন্সিবিলিটি আছে ওগুলো আমি কিছুই বুঝি নাই। বা আমার হাজব্যান্ডও অনেক বেশি সাপোর্টিভ ছিল, বা শ্বশুরবাড়ির মানুষরাও ওরা সেটাই ভাবলো যে মানে বউয়ের পড়াশোনাটাই হচ্ছে ওদের মেইন ফোকাস ছিল, যেন আমি ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি, আমার রেজাল্ট যেন খারাপ না হয়। ওকে, আমাকে একটা জিনিস বলেন, আপনি এসএসসি পরীক্ষার্থী, টেস্ট পরীক্ষার 1 মাস আগে এরকম একটা ডিসিশন নিয়েছে, আপনি তখন কি বুঝছিলেন যে একটা মানুষ বা একটা মেয়ে আপনার বয়সী থেকে যখন একটা ছেলেকে পছন্দ করে কি দেখে? নর্মালি সে কি দেখতে অনেক সুন্দর ছিল, নাকি তার অনেক টাকা পয়সা ছিল, নাকি সে অনেক রোমান্টিক ছিল, মানে কোন জিনিসটা না আপনার এক্স্যাক্টলি কাজ করছে? হ্যাঁ আচ্ছা, না ওর হাসিটা অনেক সুন্দর ছিল, মানে ওর হাসিটা ফার্স্ট অফ অল আমাকে অ্যাট্রাক্ট করেছিল। হ্যাঁ, এবং অনেক হ্যান্ডসামও ছিল এট দ্যাট টাইম। এটা তো অনেক বছর, সৌন্দর্য, তার হাসি এবং তার কেয়ার, মানে আমার প্রতি সে অনেক কেয়ারিং ছিল। ওইটা দেখেই হচ্ছে মানে মুগ্ধ হয়েছে। হ্যাঁ, মুগ্ধ হওয়া, বা যেটা বলে প্রেমে পড়া আর কি। তারপরে আপনার জীবনে কি পরিবর্তন আসলো বিয়ের পরে? বিয়ের পরে কোনো পরিবর্তন, যেটা যে হ্যাঁ আমি ম্যারিড এটাই সবাই জানে, বাট আমার পড়াশোনার উপর কোনো ইফেক্ট পড়া সেটা হয়নি। মানে আমি এরকমই ভাবতাম যে আনম্যারিড মেয়েরা যেরকম সাপোর্ট পায়, বা আমার বাবার বাড়িতে আমি যেমন আদরে ছিলাম, সাপোর্টে ছিলাম, শ্বশুর বাড়িতে এরকম ছিলাম। ইভেন আমার এইচএসসি এক্সাম চলাকালীন সময় আমার হাজব্যান্ড 15 দিনের ছুটি নিয়েছিল, মানে আমাকে টেক কেয়ার করার জন্য। ফজরের টাইমে ও ঘুম থেকে উঠে আমার জন্য চা বানিয়ে, নাস্তা নিয়ে, মানে আমার পড়ার টেবিলে নিয়ে আসছে। ইভেন আমার ননাস, হাজবেন্ডের বোন, ভাই তখন কি করতেন? মানে ও জব করতেন, ও তো ইঞ্জিনিয়ার ছিল, ও জব করতেন। হ্যাঁ, আচ্ছা, তার বয়সের একটা গ্যাপ আছে, ওর সাথে আমার গ্যাপ আছে। তো ও প্রতিষ্ঠিতই ছিল আর কি, আর আমি স্টুডেন্ট ছিলাম। তারপর ওই যে বিয়ের 7 বছর পরে আমার বেবি হয়, ফার্স্ট গ্রাজুয়েশন শেষ করার পরে। তো আমার এইচএসসি তেও ফার্স্ট ক্লাস। আপনি যখন মানে বিয়েটা হইলো, সংসার করতেছেন নাকি আপনি আপনার মতো করতেছেন? না, ওই সংসার করি নাই যে আলাদা বাসা নিয়ে সংসার। আমি আমার মতো বোনের বাসায় ছিলাম, বোনের কাছে থেকেই আমি আমার মতো পড়াশোনা করতেছি। হাজবেন্ড ঢাকায় থাকতো, ও যাইতো উইকলি একবার এরকম। কিন্তু ওখানে যে সংসার নিয়ে যে ব্যস্ত হয়ে যাওয়া, বা আমার ফার্স্ট বেবি আসছে 7 বছর পরে বিয়ে, ওইটাও আমার ডিসিশনে যে হ্যাঁ আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে, বা ক্যারিয়ারটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, রেজাল্ট যেন খারাপ না হয়, সেই জন্যই হচ্ছে ওইভাবে ডিসিশন নেওয়া হয়।
অসম্ভব ভালো মানুষ, এটা আসলেই আমি আমাদের সোসাইটিতে দেখি না। যে এত বেশি সাপোর্টিভ ছিল প্রত্যেকে, আমার ননাসরা 4 বোন ওরা, তো আমাকে অসম্ভব আদর করে। এক ননাস তো মানে আমাকে লুকমা তুলে খাইয়ে দিত। স্টিল ধরেন যে আমার ছোট ননাস যেটা করে, যে আমি হয়তো টেবিল থেকে পানি ঢেলে খাবো, আপা যদি সামনে থেকে দেখা যায় যে ওই আমার গ্লাসে পানিটা ঢেলে দিচ্ছে। মানে আপনি ঠিক বাড়ির মতোই ট্রিট হ্যাঁ, পাইছেন। বাড়ির মতো কি তার চেয়ে বেশি। মানে সত্যি কথা যেটা, যে আমার শ্বশুর বাড়িতে আমি এত বেশি ভ্যালুয়েশন পেয়েছি, আদর পেয়েছি, তারপরেও মনে হয় যে মাঝে মাঝে যে ওরা এর চেয়েও বেশি আমাকে করছে। আপনার প্রতিকূলতা কি ছিল? পড়াশোনার লাইফে কোনো প্রতিকূলতাই ছিল না। তো গ্রাজুয়েশন শেষ করার পরে তো মেয়ে হলো, আমি মেয়েকে পেটে নিয়েও ইডেনে 3rd হয়েছিলাম অ্যাডমিশন টেস্টে 4000 স্টুডেন্টের মধ্যে। বাট বেবি হওয়ার পরে আমি অনেক বেশি হচ্ছে মানে কি বলবো, না ইমোশনাল মাদার, বা ধরেন অনেক বেশি কেয়ারিং মাদার, যে আমার বাচ্চার কেয়ারের কোনো ক্ষতি হয়ে যাবে সেজন্য আমি মাস্টার্স পরীক্ষা দিতে চাইছিলাম না। তো আমার হাজবেন্ড তখনও আমাকে বলল যে তুমি যদি মাস্টার্স না দাও তাহলে তোমার মেয়ে বড় হয়ে মানে ফ্রেন্ডদেরকে কি বলবে, বা দেখা যাবে তোমার মেয়ে বড় হতে হতে প্রত্যেকের মাই মাস্টার্স থাকবে, হ্যাঁ, সেক্ষেত্রে তার মা মাস্টার্স পাস না, এই জিনিসটা কিন্তু খারাপ হবে তোমার মেয়ের জন্য, বা এটা তুমি করো না, যত সাপোর্ট দিতে হয় আমি দিব, বাট তুমি এক্সামটা দিবা, মাস্টার্স এক্সাম দেওয়া বন্ধ করবে না। তো ওই মাস্টার্স শেষ হওয়ার পরে যেটা হয়েছিল, ওই সময় একটু আমার হাজবেন্ড একটা বড় একটা অসুখে আক্রান্ত হয়ে গিয়েছিল। তো ওই সময় হচ্ছে মানে ও অনেকদিন হসপিটালাইজ ছিল, 2-3 মাস পর্যন্ত। তারপরে ওই কারণে হচ্ছে আমার রেজাল্ট একটু খারাপ হয়ে গিয়েছিল মাস্টার্সে, মানে যেখানে আমি 3rd হয়েছিলাম, তো সেখানে ধরেন 100 অ্যাবাভ মানে ফার্স্ট ক্লাস পেয়েছে, বাট আমি পাইনি। তো ওই জায়গা থেকে তখন আমার আরো একটা কষ্ট, অনার্স গ্রাজুয়েশনের সবটুকুতে, বাট ওই একটা কারণে পেলাম না। তখন আমি আবার ডিসিশন নিলাম যে আমি আরেকটা মাস্টার্স করব। মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হচ্ছে আমার বাসার একদমই কাছে। তো তখন হচ্ছে আমি আবারও ডিসিশন নিলাম যে না, আমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে মাস্টার্সে, সো আমাকে আরেকটা মাস্টার্স করতে হবে। তো ওই চিন্তা থেকে আমি MBM যেটাকে বলে আমার ডিগ্রিটা, মানে MBA না, মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট, তো ওই প্রোগ্রামে আমি ভর্তি হয়ে গেলাম। ওইটাও ছিল 60 ক্রেডিটের, প্রায় 3 বছরের মতো একটা প্রোগ্রাম, রাতে ক্লাস 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো তখন আমার মেয়েও নার্সারিতে ভর্তি হয়েছে, আমিও ইউনিভার্সিটিতে। সেই মেয়েকে টেক কেয়ার করা, হাজবেন্ডকে সময় দেওয়া, এটা কতটুকু ব্যালেন্স করতে পারছে? হ্যাঁ, নট অনলি দ্যাট, হাজবেন্ডকে টাইম দেওয়া, মেয়েকে টাইম দেওয়া, মেয়ের পড়াশোনাও আমি একদমই নিজে দেখেছি। দেখা যায় আমি ইউনিভার্সিটিতে রাত 10টায় বাসায় ঢুকে আমি ফ্রেশ না হয়ে মেয়ের হোমওয়ার্ক করতে বসে গেছি। ফ্রেশ হতে হবে না, বাট আগে আমার মেয়ের পড়াটা কমপ্লিট করতে হবে, ছোট মানুষ, সে ঘুমিয়ে যাবে। তো ওই জায়গা থেকে ওর পড়াশোনা আগে কমপ্লিট করলাম। দেন দেখা গেল যে রাতে ওকে ঘুম পাড়িয়ে আমি পড়তে বসছি আমার ইউনিভার্সিটির পড়া। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া কিন্তু অনেক মানে দৌড়ের উপর থাকতে হয়, যে 3 মাস পর পর সেমিস্টার ফাইনাল, সো এখানে অনেক সিটি থাকে, টার্ম এক্সাম থাকে। বিশেষ করে ইস্ট ওয়েস্টের সিজিপিএ তো 97 থেকে A+ শুরু। তো আলহামদুলিল্লাহ ব্যালেন্স করতে পেরেছিলাম। দেখা গেল কোনো কোনো কোর্সে আমি হাইয়েস্টও পাচ্ছি, মানে ফুল মার্কস পেয়েছিলাম। আবার যেহেতু ধরেন 20টা কোর্স, তো 20টা কোর্স 60 ক্রেডিটে ব্যালেন্স রাখাও কখনো কখনো সম্ভব হয়নি, বাট ওভারঅল কখনো আমাকে রিটেক করতে হয়নি কোর্স, বা ওভারঅল হচ্ছে আমি একটা ফার্স্ট ক্লাস নিয়েই আবার বের হলাম। কর্মজীবনটা কেমন ছিল? না, ওখানেও আবার একটা গল্প আছে, সেটা হচ্ছে MBM শেষ হওয়ার পর 4বার BCS দিয়েছি, 35টা ব্যাংকে এক্সাম দিলাম। CA হওয়ার পাশাপাশি আবার হচ্ছে ব্যাংকার হওয়ার ড্রিম। হ্যাঁ, তো ব্যাংকার হইতে হলে আমাদের দেশে হচ্ছে এই যে আমি MBM ডিগ্রিটা করলাম, তো ওই ডিগ্রিটা হয়ে গেলে হচ্ছে ব্যাংকে MTU হিসেবে জয়েন করে। তখন আমার সময় 50,000-60,000 টাকা স্যালারিতে জয়েন করে এক একজন, যেটাকে মানে প্রিন্সিপাল অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বলে আর কি, মানে একদম ম্যানেজমেন্ট লেভেল থেকে জবটা শুরু করে। তো ছোটবেলা থেকে আমার এটাও একটা ড্রিম ছিল যে আমি একেবারে ম্যানেজার হিসেবে কোনো কোম্পানিতে এই জব শুরু করবো, ছোট পজিশনে জব করব না। তো ওই জায়গা থেকে আমি সবগুলো ব্যাংকে এক্সাম দিতাম, MTU লেভেলে বা সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, এরকম পজিশনেই ইন্টারভিউ দিচ্ছিলাম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা যেমন ব্যালেন্স করা যে ব্যাপারটা আসলো, যে আমার ছোট বেবি আছে, আমি একদিকে BCS দিচ্ছি, BCS এর প্রিপারেশনটা একরকম, ব্যাংকের প্রিপারেশন আরেক রকম, অন্যদিকে আমার কিন্তু MBMও চলতেছে। এখানে কিন্তু আমি 4টা দিকে ফোকাস রাখা, মানে এটা আমার জন্য একটু টাফ ছিল। হ্যাঁ, একটু কঠিন ছিল। তো সেই জায়গা থেকে হয়তোবা আমি আমার ড্রিম পজিশনে মানে জবটা আমি পাইনি। মানে 2টা ব্যাংকে হয়েছিল, একটা হচ্ছে আপনার অফিসার হিসাবে পূবালী ব্যাংকে চিটাগং ছিল, আরেকটা কৃষি ব্যাংকে হয়েছিল। তো ওই যে ড্রিমের কিছু ব্যাপার থাকে, যেমন আমার ড্রিমটা ছিল এরকম যে সরকারি ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশে একটু হচ্ছে মানে গেট আপের ব্যাপার, অফিসিয়াল যে গেট আপটা থাকে
মানে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু অনেক সুন্দর থাকে, গুছানো থাকে, হাইফাই থাকে, মানে আমার মনে মানে আমার ভিউটা তখন অগোছালো অপরিপাটি এরকম হ্যাঁ কিছু বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে সরকারি অফিসগুলো যেরকম হয় আর কি। তো ওখান থেকে আমার মনে হতো যে না, আমি সরকারি ব্যাংকে জয়েন করবো না, প্রাইভেট ব্যাংকে জয়েন করবো। তো এইসব জায়গা থেকে তো যখন আসলে ড্রিম জবটা হলো না, তখন আবার আমার হাজবেন্ডও কর্পোরেট জবে আবার ওর একটু আপত্তি ছিল। ও যেটা বলতো যে ব্যাংকে হলে দিবে বা বিশেষ হলে দিবে, বাট কর্পোরেট জব দিবে না। তো ওখান থেকে হচ্ছে 3-4 বছর আবার একটা গ্যাপ হয়ে গেল, মানে ব্রেক নিয়ে নিলাম যে যেহেতু ড্রিম জবটা হলো না। তো ওই সময় হচ্ছে আবার আমার ছোট বেবি আসে, মানে আমার মেয়ের 11 বছরের পরে হচ্ছে আমার ছেলে আর কি। এত পড়াশোনা করেছি, মানে সারাটা জীবন তো পড়াশোনার পিছনেই নষ্ট করলাম। সো যদি জব না করি মানে এটা একটু সাফোকেটিং লাগতো আমার ওই সময়টা। বা একটা কেউ জিজ্ঞেস করলে আপনি কি করে, বলতে পারি না যে আমি কি করছি। বা আমার মেয়েও আমাকে ইন্সপায়ার করতো, মানে ও যেহেতু জন্ম থেকেই দেখেছে আমি পড়াশোনা করি, সংগ্রামের মধ্যে আছি, তো ওকে কেউ জিজ্ঞেস করলেও সে শাই ফিল করে যে তার মা কিছু করে না, এটা বলতে তারও একটু প্রেস্টিজে লাগে, এরকম ছিল। তো ওইসব কিছু চিন্তা থেকে মনে হলো যে না, আবারও ট্রাই করি জবের জন্য। প্রথম জব মানে অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, প্রথম জবের অভিজ্ঞতাটাও ছিল অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। যেমন ফার্স্ট জবের যখন আমার মেইল আসে যে আমার এক জায়গায় আমার একটা ইন্টারভিউ, তো আমি মেইলটা দেখে অবাক হলাম যে আমি তো ওই কোম্পানির নামও শুনি না বা আমি সিভি ড্রপ করি না, তাহলে আমার মানে ইন্টারভিউর কল আসলো কিভাবে, মেইল আসলো কিভাবে। তো ওখানেও হচ্ছে ইন্টারভিউ যখন আমি দিচ্ছিলাম, মানে করোনা কালীন সময় 2021-এ, তো ওই ইন্টারভিউটা ছিল আপনার অনলাইনে। তো অনলাইন ইন্টারভিউটা আমি দিব কি দিব না সেটাও চিন্তা করছিলাম। তো ফাইনালি যখন ইন্টারভিউতে বসলাম, তো তখন হচ্ছে আমি দেখলাম যে আমার এক ফ্রেন্ড রেফার করেছে, আমার সিভিটা দিল ওই কোম্পানিতে। তো তখন মানে এটাও একটা অবাক হওয়ার মতোই ঘটনা। মানুষ আসলে যেখানে জবের জন্য অনেক ট্রাই করে, হ্যাঁ বিভিন্ন জায়গায় ট্রাই করে জব হয় না, সেখানে মানে জবের অফারটাও আমি মানে কাকতালীয় ভাবে বা আনএক্সপেক্টেডলি পেলাম। তো ওখানেও যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন ওরাও চিন্তা করছিল যে আমার যেহেতু এত বেশি কোয়ালিফিকেশন, আমি আসলে জবটা করবো কিনা। তো মানে এমডি নিজে আমাকে অনেক ইন্সপায়ার করলো যে অনেক অপরচুনিটি আছে আমাদের এখানে, ইন্টারন্যাশনাল মানে বছরে একবার বাইরে ঘোরার সুযোগ থাকে, বা অফিসিয়ালি আমরা এটা নিয়ে যাবো, অনেক ড্রিম টিম উনি আমাকে হ্যাঁ বললো যে 1 বছরের মধ্যে হচ্ছে আপনাকে ব্রাঞ্চ হেড করা হবে, ওইভাবে ইন্সপায়ার করলো। তখন ভাবলাম যে না, তাহলে তো আসলে সুযোগটা নেওয়া যায়। আর বাংলাদেশের এটাও বেশ নামি দামি একটা কোম্পানি, ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওরা। তো ওখানে আমি জয়েন করি ফার্স্ট। তো যেহেতু এটা আমার ট্র্যাকের সাথে ছিল না, আমি যেহেতু অ্যাকাউন্টিং এ পড়াশোনা করা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে পড়াশোনা করা, তো তখন আমার ওই জবটা করতে গিয়ে মনে হলো যে আসলে মানে আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি ওটা হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এলোহা মেথড বলে বাংলাদেশে এটাকে। বাচ্চাদের হচ্ছে একটা কারিকুলামের মাধ্যমে ওদেরকে ম্যাথ শেখানো হয়। তো এটা যেহেতু আমার সাথে ট্র্যাকের সাথে যাচ্ছিল না, তো মনে হলো যে না, আসলে এমন কিছু করতে হবে যেটাতে আমার একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো ওই জায়গা থেকে হচ্ছে ওই ক্লাউড অ্যাকাউন্টিং এর একটা ওই ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ক্লাউড অ্যাকাউন্টিং শিখে ইন্টারন্যাশনাল মার্কেটে রিমোট জব করা যায়, বা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা স্কিল হলে মানে আমি কর্পোরেট লাইনে গিয়েও ভালো পজিশনে যেতে পারবো। হ্যাঁ, যেহেতু আমার ভালো ভালো ডিগ্রি নেওয়া আছে অলরেডি। সো ওই জায়গা থেকে হচ্ছে তখন আমি ওই ক্লাউড অ্যাকাউন্টিং এর যে কোর্সটা সেটা করি। ওই কোর্সের একেবারে শেষের দিকে আমারও হচ্ছে ফার্স্ট টিম লিডার হিসাবে একটা আউটসোর্সিং কোম্পানিতে জব হয়ে যায় আর কি। গুড। তো আলহামদুলিল্লাহ ওখান থেকেই হচ্ছে মানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হচ্ছে আমার ওই ক্লাউড অ্যাকাউন্টিং স্কিলটা। তো ওখানে হওয়ার পর উত্তরা থেকে অনেক দূরে ছিল অফিস, বনশ্রী ছিল, ওটাও একটা লং ডিস্টেন্সের হ্যাঁ অফিস ছিল। তো সেই জায়গা থেকে হচ্ছে ওখানেও আর মানে ওই লং ডিস্টেন্স হওয়াতে তখন চিন্তা করলাম যে আসলে যেহেতু আমার কোর্সটাই হচ্ছে রিমোটলি কাজ করার, সো আমি হচ্ছে এমনভাবে কাজ করি যেন মানে ঘরে বসে অফিস করা যায় বা অনলাইনে জব করা যায়। তো ওভাবে পরবর্তীতে হচ্ছে আমার একটার পর একটা ভালো ভালো জব হয়ে যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। এখন যেটা আপনি করতেছেন এটা কয় নাম্বার? 6th। হ্যাঁ। আপনি কি এটা নিয়ে হ্যাপি? হ্যাঁ, এই জব নিয়ে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, বাট এখান থেকে তো ক্যারিয়ারে অনেক দূর আগানোর অনেক পসিবিলিটি আছে বা ওভাবে আগানোর চেষ্টা করছি। আগামী 5 বছর পরে আপনি কোথায় দেখতে চান নিজেকে? আগামী 5 বছর পরে নিজেকে মানে একটি কোনো একটা ভালো প্রতিষ্ঠানের মানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই নিজেকে দেখতে চাই, বা হচ্ছে
পুরা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড আমাকে রুমানা সিদ্দিকা একজন ভালো ক্লাউড অ্যাকাউন্টিং এর ট্রেনার হিসেবে আমাকে চিনো না। আমি কিন্তু স্টপ হইনি, স্টিল আই এম লার্নিং। যেমন আমি দিনের বেলায় নিজে ট্রেনার, রাতের বেলায় কিন্তু আমি ট্রেনিং, মানে আমি নিজে ট্রেনিং নেই। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অ্যাসেসর হয়ে যাব, এরকম একটা প্রোগ্রাম আমি শিখতেছি এখন। আপনি তো একজন সফল মানুষ বলা যায়, মোটামুটি আর কি। এখন আপনি সফল হওয়ার পেছনে আপনার মতো যারা অনেক স্পেশালি নারীরা আছে, তাদেরকে আপনি কি বলবেন? আমি তাদেরকে বলবো যে আসলে মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে তার পক্ষে সব কিছুই করা সম্ভব। বিকজ হচ্ছে আমার কেরিয়ার জার্নিটা অনেক বছরের, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের সবাইকে আমি যথেষ্ট কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি, যথেষ্ট ঘুরে বেড়াই, এবং বাচ্চারা যেন কোনোভাবেই ফিল না করে যে আসলে আমার মা আমাকে টাইম দেয় না। তাদেরকে নিয়ে পার্কে ঘুরে বেড়ানো, তাদের যত প্রোগ্রাম থাকে স্কুলে সবগুলোতেই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, এবং ইভেন তাদের পড়াশোনাটাও আমি নিজে দেখি। সো ওই জায়গা থেকে যে একজন নারী যদি ইচ্ছা করে যে হ্যাঁ আমি ঘরে বসে কিছু করব, সেটাও সে করতে পারে। এখন বাংলাদেশে আসলে অনেক রকমের স্কিল শেখার সুযোগ আছে, তো সেভাবেও সে নিজেকে তৈরি করতে পারে। অনলাইন জব করতে পারে, আউটসোর্সিং করতে পারে, তারপরে হচ্ছে রিমোট জব করতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে জব করতে পারে, এবং বাংলাদেশেও বিভিন্ন জায়গায় মানে ঘরে বসে জব করার অনেক সুযোগ হয়ে গিয়েছে, সেগুলি করতে পারে। তার পাশাপাশি অফলাইনেও যদি একজন নারী ইচ্ছা করে যে হ্যাঁ তার ফ্যামিলি ঠিক রেখে, সবকিছু ঠিক রেখে, নিজেকে ঠিক রেখে সে করবে, তাহলে এটা অবশ্যই সম্ভব। আর আমি আমাদের দেশের ফ্রেশ গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলবো যে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আমরা সবাই একটু সাফার করি, যে জব মার্কেটটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি কম্পিটিটিভ, মানে নিজের ড্রিমের জায়গাতে যাওয়াটা অনেক চ্যালেঞ্জ এবং অনেক ফাইট করতে হয় এখানে। তো ওই ফাইটিংটা আসলে একটু স্মুথ এবং ইজি হয়ে গিয়েছে এখন, যদি নিজের স্কিলটাকে তারা ডেভেলপ করে, তাহলে হচ্ছে তারা খুব ইজিলি তাদের স্বপ্নের জবগুলি পেয়ে যাবে। তো এরকম বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে। তারপরে আপনি দারুণ বলছেন। এখানে একটা ব্যাপার আছে, যেমন আপনি আপনার পরিবার থেকে যে মানসিক সাপোর্ট পেয়েছেন, অর্থনৈতিকভাবে যে ব্যাপারগুলো পেয়েছেন, আমাদের দেশের সব মানুষ কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না, এটাই স্বাভাবিক। এখানে আরো একটা মজার ব্যাপার আপনাকে আমি বলি, অবশ্যই অর্থনৈতিক ব্যাপারটাতে আসছেন যেহেতু, মানে আমি যখন ক্লাউড অ্যাকাউন্টিং স্কিলটা শিখি তখন ওই কোর্সটা করতে অনেক টাকা লাগে, মানে প্রায় 25,000 টাকার মতো কোর্স ফি ছিল, এবং আমার ল্যাপটপ ছিল না। তো ওই জায়গা থেকে আমি যখন চিন্তা করলাম যে আসলে আমি হায়ার এডুকেটেড হয়ে ঘরে বসে আছি, বা আমি আমার কাঙ্ক্ষিত যে ড্রিমটা, আমার তো একটা বড় স্বপ্ন ছিল যে আমি ম্যানেজারিয়াল লেভেল থেকে জব করব। সো ওই জায়গাতে যেতে হলে আমার মানে কর্পোরেট লেভেলেও যদি আমি মানে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করি, তো সেখানে একটা স্কিল দরকার, যে সব কোম্পানি এখন মানে আপনার সফটওয়্যারের মাধ্যমে হিসাব নিকাশ রাখে, ওই ম্যানুয়ালি যুক্ত এখন আর নেই, হ্যাঁ অ্যানালগ আর নেই। সো ওখান থেকে আমি নিজেকে কিভাবে সামনে নিয়ে যেতে পারবো, যখন আমি জানলাম যে এই স্কিলটা শিখলেই হচ্ছে আমার যে ড্রিম সেখানে আমি পৌঁছাতে পারবো। অ্যাট দ্যাট টাইমে আমি করলাম কি, আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে 1.5 ভরি দিয়ে একটা চুড়ি গিফট করেছিল গোল্ডের, একদম সলিড গোল্ডের। তো ওকেও আমি জিজ্ঞেস করি নাই, কিংবা ধরেন আমার বন্ধু বান্ধব ভাই বোন কারোর সাথে আমি শেয়ার করি নাই যে আমি এই কোর্সটা করতে চাই, আমার মানে ক্যাপিটাল দরকার। কাউকে না বলে আমি যেটা চিন্তা করলাম, আমার হাজব্যান্ড কিন্তু আমার বিয়ের পরে 14 বছর আমাকে পড়াশোনা করেছে। তো 14 বছর পড়াশোনার নিচে কিন্তু আমি মনে করি অলমোস্ট ওর 15 লাখ ইনভেস্টমেন্ট ছিল। মানে যেহেতু একেবারে ও অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে, মানে কখনো তো আমি হাউস হোল্ড কাজ করি নাই, সবসময় হেল্পিং হ্যান্ড দিয়েই আমাকে রাখছে, ওভাবে রেখেছে। সো তখন মনে হলো যে না, আর কত ওর কাছ থেকে টাকা নেব। সো আমি নিজে দেখি যে কি করা যায়। তো আমি আমার গোল্ডের চুড়িটা সেল করে দিয়েছিলাম ওই কোর্সটা শেখার জন্য। তো ওই ল্যাপটপ কিনে আর হচ্ছে কোর্স ফি দেই। তো এই যে আমার ইনভেস্টমেন্টটা এবং একটা অ্যানিভার্সারি গিফট ছিল সেটা আমার, তো এটাও কিন্তু ইনডিরেক্টলি আমার হাজবেন্ডেরই সাপোর্টটা। সো দেখেন, তো এই যে আমার ইচ্ছাটা, যে ইচ্ছা ছিল বলেই কিন্তু আমি সেটা করেছি, বা আমার মনে হলো যে ওই গোল্ডের 2টা চুড়ি পরে বসে থাকার চেয়ে মানে আমি এটাকে ইনভেস্ট করি, এবং হচ্ছে মানে আমার নলেজটাকে দেশের কাজে লাগাই বা আমাদের সমাজের কাজে লাগাই। মানে ফাইন্যান্সিয়ালি আমি এতটা সাউন্ড না হলেও যেটা একেবারেই আমার ইচ্ছা যে হ্যাঁ সমাজ সেবা করার, বা আমার নলেজটাকে আমাদের দেশে আমি স্প্রেড করে দিই, মানে এটা আমার খুবই আন্তরিক ইচ্ছা যে বাংলাদেশের মানে যারা অ্যাকাউন্টিং বা বিজনেস স্টাডি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে এই সমস্ত স্টুডেন্টদেরকে
ইভেন আমার অনেক স্টুডেন্ট পিএইচডি হোল্ডার আছে, এফসিএমএ আছে, এবং ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার আছে। তো এখন আমি প্রাউড ফিল করি যে অ্যাকচুয়ালি আমি একজন ট্রেনার হয়েছি। মানে একটা সময় হয়তো আমার আক্ষেপ ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, বা আমি এফসিএমএ হইতে পারি নাই, আমি সিএ করতে পারি নাই। বাট এখন যখন আমি তাদেরকে ট্রেনিং করাচ্ছি, তখন আমার এই কষ্টগুলো একটু একটু করে ঘুচে যাচ্ছে এখন, যে হ্যাঁ তারা অনেক বড় বড় পজিশনে জব করছে, বাট আমি তাদেরকে ট্রেন আপ করছি, তৈরি করছি। ইভেন আমার স্টুডেন্টরা কোর্স শেষ হওয়ার সাথে সাথেই অনেকের অনেক ভালো ভালো জব হয়ে যাচ্ছে। ভাবতেই ভালো লাগে যে আপনি কারোর জন্য কিছু করতে পারছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু জ্ঞানের করতে ক্ষেত্রে পারছি, হ্যাঁ চেষ্টা করছি করার। কিন্তু এই যে যারা প্রতিবন্ধকতার ভেতরে আছে, মানসিক ভাবে অনেক ঝামেলার ভেতরে থাকে আর কি, বিশেষ করে নারীরা, হ্যাঁ। তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, প্রপার শিক্ষাটা পায় না, তাদের কি কোনো আসলে উপদেশ কি কোনো কাজ করে? আমি কি না, আপনি হ্যাঁ কি একটা মনে উপদেশ করেন? তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি দিতে চাই। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি একদম হায়ার এডুকেশন নিব এবং জব করব, সেক্ষেত্রে তার ফ্যামিলির সাথে বা হাজবেন্ডের সাথে তার পরামর্শ করতে হবে, এবং হাজবেন্ডের পারমিশন নেওয়া, বা এই কাজটা করতে গেলে তার হাজবেন্ড তাকে কতটুকু সাপোর্ট করবে, সেটা তার সাথে। এটা দারুণ একটা হ্যাঁ, কথা হ্যাঁ। বলছেন, কিন্তু সবার হাজবেন্ড কিন্তু সাপোর্টিভ হয় না। হয় না, সেই হ্যাঁ। ক্ষেত্রে তারা কি করতে পারে? সেই ক্ষেত্রে তারা হচ্ছে মানে নিজের অধিকারটা আসলে আদায় করে নেওয়ারও কিছু কৌশল দরকার, বুদ্ধি দরকার, এবং হচ্ছে মানে কি বলবো, ওটা আসলে কিছু জায়গা থেকে যে নিজেকে একটু আদায় করে নিতে হয়। সবাই তো আসলে সবকিছুই একেবারে উজাড় করে দিয়ে দেয় না। হ্যাঁ আমি হাজবেন্ডের কাছে চেয়েছি, সে দিয়েছে, তো নিজেকেও আসলে মানে চাইতে হবে, না চেয়ে যে হ্যাঁ ও হয়তো দিবে না এটা ভেবে বসে থাকলে তো হবে না, বা সে যদি না দেয় সেক্ষেত্রে তার সাথে আলোচনা করতে হবে, হ্যাঁ যে আমার তো প্রবল ইচ্ছা, আমি এই কাজটা করতে চাই, প্লিজ গিভ মি পারমিশন। ওভাবে আসলে আলোচনা করতে হবে, মানে ঝগড়া না করে, দ্বন্দ্ব না করে হচ্ছে জিনিসটা কিভাবে সুন্দর করে সমাধানে আসা যায়। হ্যাঁ হ্যাঁ ওই ইন্টেলেকচুয়াল ওয়েতে আগাতে হবে আর কি। ইন ফিউচার নারীদেরকে নিয়ে কিছু করতে চান? অফকোর্স নারীদেরকে নিয়ে আমার করার অনেক বড় একটা স্বপ্ন আছে, যে বিশেষ করে আমার এই কোর্সে যদি নারীরা শিখতে চায় তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, নিজে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখবো, যে আমার নিজের অর্গানাইজেশন ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারীদের জন্য। তারা যেন হচ্ছে মানে ইজিলি কাজ করতে পারে, বা ফ্যামিলির উপর তেমন একটা এফেক্ট না হয়, বা যেহেতু ট্রেনিং দেওয়াটা মানে খুব বেশি সময়ের ব্যাপার না, বা অনলাইনে অনেক কাজ করার সুযোগ থাকে, এভাবে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব, বা বুদ্ধি দিয়ে, যেটা স্পেশালি এখন আমি যেটা করি মোটিভেশন দিই আমার স্টুডেন্টদেরকে। আমি অলওয়েজ ক্লাসে মানে যতটা না মানে প্রযুক্তি শিখাই, সফটওয়্যার শিখাই, তার পাশাপাশি আমি অলওয়েজ ওদেরকে মোটিভেশন দিই কিভাবে তারা কেরিয়ার নিয়ে আগাবে, বা মেয়ে স্টুডেন্ট থাকলে তাদেরকেও বুঝাই যে হ্যাঁ সন্তান, হাজবেন্ড এগুলো তো লাইফে থাকবেই, এই জার্নির সাথে নিজের কেরিয়ারটাকেও রাখতে হবে, একটার জন্য আরেকটাকে থামিয়ে দেওয়া যাবে না। নেপোলিয়নের একটা উক্তি আছে, সেটা আমি সবসময় মাথায় রাখি, যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দ্য ফুলস ডিকশনারি। যারা বোকা তারাই অসম্ভব মনে করে, বাট অ্যাকচুয়ালি অসম্ভব বলতে কোনো কথা নাই। মানে হয়তো একটু কঠিন হয়ে যায় রাস্তাটা, বাট সম্ভব। অবশ্যই মানে মনোবলটা রাখতে হবে। হয়তো বা যে জিনিসটা 2 মাসে অ্যাচিভ করা যাবে, সেটা হয়তো বা অনেক সময় 6 মাস হয়ে যায়, বাট ওই সময় একটু প্যাশেন্স রাখতে হবে, এবং হচ্ছে নিজের ডিসিশন থেকে দূরে সরা যাবে না, বা কোনো একটা কাজ অর্ধেক করে ওখান থেকে সরে আসা যাবে না, মানে এটার ফাইনালটা দেখি ওখান থেকে আসতে হবে। এমন কোনো বিষয় আছে কি আপনি যে বলা হয় নাই, বা এটা আপনি বলতে চান তাদের? হ্যাঁ এটাই মানে মেয়েদের যেটা আসলে অনেকে বুঝে, যে আসলে মানে ফ্যামিলির জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিই, মানে ওই জায়গাটাতে ওদেরকে আমি বলবো যে না, তোমরা আমাদের দেশে মেয়েরা শিক্ষিত হচ্ছে। হ্যাঁ আমি যখন MBM করি তখন একটা কোর্সে দেখা গেল 40টা ছেলের সাথে আমি একা ছিলাম, আবার বেশিরভাগ কোর্সে আমরা 3টা কি 4টা মেয়ে ছিলাম। সো ওই সময় থেকে এখন মেয়েরা অনেক বেশি হায়ার এডুকেটেড হচ্ছে, মাস্টার্স অনেক মেয়েই করছে, বাট করার পরেও ওরা একটা লেভেলে গিয়ে ওই যে ফ্যামিলি বা বেবি টেবি যখন হয়ে যায়, তখন হচ্ছে তারা ওই যে ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে দেয়, যে না মনে হয় আর পারবো না। তো ওই জায়গাটা থেকে আমি আসলে ওদেরকে এটাই বলতে চাই যে তোমরা আসলে নিজের মানে ট্যালেন্টটাকে বা নিজের ইচ্ছাটাকে এইভাবে আর বিসর্জন দিও না। দেশের জন্য কিছু করো এবং নিজের জন্যও করো।